আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কাল আইন সংশোধনের খসড়া তোলা হবে উপদেষ্টা পরিষদে। রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না, মন্তব্য তারেক রহমানের। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে সরকারের বৈঠক, বিশ্ববিদ্যালয়ে করার সম্ভাব্যতা যাচাইয়ে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত, আন্দোলন স্থগিত। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথ। ইসি সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস। এবং ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নে শক্তিশালী অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। অসম চুক্তি বাতিল চেয়ে রুল জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা বা নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমন বিধান রেখে আইন সংশোধনের খসড়া তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি জানান, অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুতই নির্বাচনের পথে হাঁটবে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, সরকারের নমনীয়তাকে দুর্বল ভাবার সুযোগ নেই, প্রয়োজনে কঠোর হবেন তারা। আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। ১০০ দিন পূর্তি উপলক্ষে আপনাদের জানার অধিকার আছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের বিবরণ তুলে ধরেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সারা দেশে বিগত সরকারের আমলে নিয়োগ দেওয়া আইন কর্মকর্তাদের সরিয়ে ৪৩০০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেল অফিসের ২২৯ জন আইন কর্মকর্তাকে। এছাড়া দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংস্কার করা হচ্ছে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি ছেড়ে দেওয়া হচ্ছে ট্রাইব্যুনালের উপর। আদালতের সেই অথরিটি থাকবে। আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে, কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। উপদেষ্টা বলেন, সরকার নমনীয় আচরণ করায় অনেক ক্ষেত্রে আন্দোলনকারীরা এর সুযোগ নিচ্ছেন। আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। এ সময় ডক্টর আসিফ নজরুল বলেন, বিদেশি গণমাধ্যমে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অতি প্রয়োজনীয় সংস্কার কাজ শেষেই নির্বাচন দেবে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, মন্ত্রণালয় চালাতে তিনি প্রতিদিন গড়ে ১২ ঘন্টার বেশি কাজ করছেন। আমি একজন ধর্মপ্রাণ মানুষ, কোনো অন্যায় করি নাই, ভুল করতে পারি, যোগ্যতা আমার কম থাকতে পারে, অভিজ্ঞতা কম থাকতে পারে, কিন্তু প্রচেষ্টা কোনো কম ছিল না আর কি। সন্তুষ্ট না, ১০-এর মধ্যে আমি খুব বেশি হলে ৪ দিব নিজেকে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার ছাড়া আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া জঞ্জাল থেকে কেউ দেশকে মুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, আগের সরকারের জঞ্জাল অন্তর্বর্তী সরকারের কাঁধে চেপে বসেছে। বর্তমান সরকার ছাড়া এসব কেউ সরাতে পারবে না। সচিবালয়ে নিজ দপ্তরের সংবাদ সম্মেলনে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরো বলেন, তারা এমন সংস্কার করে যেতে চান যাতে পরবর্তীতে কেউ টাকা চুরি, অর্থ পাচার এবং ব্যাংকের টাকা লুট করতে ভয় পায়। কোনো ব্যাংক বন্ধ করা হবে না জানিয়ে সালেউদ্দিন বলেন, কিছু ব্যাংক দুর্বল রয়েছে, তবে গ্রাহকরা টাকা পাবে না তা গ্রহণযোগ্য নয়। আর্থিক খাতের বিপদের যে শিল্পে, যেমন আমি বলি যে আমাদের এডিপিটা আমরা অলরেডি দেখছি কোন কোন এডিপি রাজনৈতিক বিবেচনা বা অহেতুকভাবে নেওয়া হয়েছে। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্যে তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র জনগণকে নিয়ে প্রতিহত করতে হবে। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারকে নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনমনে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। আরও জানাচ্ছেন মইনুল আহসান।
ভবিষ্যতের রাজনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের যোগ্য করে গড়ে তুলতে দীর্ঘদিন পর বড় পরিসরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী দিনে ঢাকা বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রায় ৬০০ নেতা অংশ নেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণে অংশ নেয়া নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি দলের পরিকল্পনার কথা তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। সংস্কার ইস্যুতে দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বপ্রথম দেশবাসীর সামনে সংস্কারের সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছে। যখন কেউ এই বিষয়ে কথাই বলেনি, চিন্তাই করেনি, সেই সময়ে বিএনপি দেশের সামনে, দেশের মানুষের সামনে ২৭ দফা, পরবর্তীতে ৩১ দফা উপস্থাপন করেছে। অর্থাৎ বিএনপির যে চিন্তা দেশকে নিয়ে, দেশের ভালো কিছু নিয়ে, বিএনপির যে চিন্তা দেশের মানুষের ভালো কিছু করার জন্য, এই ৩১ দফাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। দেশ স্বৈরশাসন মুক্ত হলেও এখনো নানা ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের আরও বেশি জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য, এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। এদিকে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দাবি আদায়ের নামে সড়ক অবরোধ, জনদুর্ভোগের কথা স্মরণ করিয়ে দিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলি নেবে, সে নেওয়া শুরু করেছে। কথা নাই বার্তা নাই, ঠিক এই সময় আপনার সমস্ত দাবি চলে আসছে। এতদিন যে এই ফ্যাসিস্ট ওদেরকে পিষলো, পায়ের নিচে রেখে দিল, তখন কেউ কথা বললো না। ওরা জিজ্ঞেস করে বলে তখন কথা বলার সুযোগ ছিল না, এখন তো সুযোগ পেয়েছি, এখন বলছি। দেশ কঠিন সময় পার করছে জানিয়ে বিএনপি মহাসচিব সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার সম্ভাব্যতা যাচাইয়ে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের ১৪ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এই সময় পর্যন্ত আন্দোলন স্থগিত রেখেছে শিক্ষার্থীরা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীরা ক্লোজ ডাউন কর্মসূচি পালন করে ক্যাম্পাসে। আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। কর্মসূচির সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ থাকে কলেজের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এই কলেজকে পরিবর্তন করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আমরা চাই যে তিতুমীর বিশ্ববিদ্যালয় হোক, এবং যদি কলেজ প্রশাসনের কাছ থেকে আমরা পজিটিভ নিউজ চাই। আমাদের এই যৌক্তিক আন্দোলন হচ্ছে মূলত আমাদের যে ক্যাম্পাস, কলেজ ক্যাম্পাস, সেই কলেজ ক্যাম্পাসকে আমরা ভার্সিটি হিসাবে দেখতে চাই। দেখা গেছে যে এখন আমাদের অনেকের কলেজের ক্যাম্পাসের ব্যানার ব্যবহার করিয়া বিভিন্ন অপকর্ম চালাইতেছে আমাদের বদনাম করার জন্য। শিক্ষার্থীরা আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার কারণে বছরে অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে তাদের। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বের হয়ে আমরা স্বাধীন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হতে চাই। আমি মনে করি সরকার বিভিন্ন দিক বিবেচনা করে আমাদের সাথে একমত হওয়া উচিত। আসলে দেখেন, দাবি আমাদের টাকার মেশিন মনে করে, তো সেই জায়গাতে আসলে সাধারণ শিক্ষার্থীরা দাবির সাথে আসলে থাকতে চান। অধিপতিতে আপনারা দেখতেছেন যে তিতুমীরের পাশাপাশি কিন্তু বাকি যে 6 কলেজ আছে তারা কিন্তু অধিভুক্তি বাতিলের জন্য আন্দোলন করতেছে। এদিকে সোমবার একই দাবিতে 2 দফায় সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথ। রাজধানীর আগারগাঁও ইসি ভবনে নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠক শেষে সংস্থার সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল এমন প্রত্যাশা জানান। এ সময় কমিশন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, বাংলাদেশের নির্বাচনে কমনওয়েলথ সহায়তা করতে আগ্রহী। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে সংস্কার কমিশনের সাথে বৈঠক করে কমনওয়েলথের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে নির্বাচন কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বাংলাদেশের নির্বাচনে সহায়তা করতে আগ্রহী কমনওয়েলথ। তারা চায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী এবং আমাদের সাথে অনেক কিছু মতামত আদান প্রদান হয়েছে। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। কমনওয়েলথের সহকারী মহাসচিব জানান, সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তারা। 56 countries are always yearning and looking for free, fair and transparent elections. I think that's the lesson. That's where we can bring the experience from other countries to help, and that's the experience Bangladesh will have to help other countries as well. I think that's the target. Free, fair, transparent elections which reflect the will of the people. সংস্কার শেষে সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে এদেশের জনগণের মতামত প্রতিফলিত হবে, এমনটাই প্রত্যাশা সংস্থাটির। থ্যাংক ইউ। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ কেনার সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে চুক্তি সম্পাদনে যথাযথ প্রক্রিয়া মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আরেকটি কমিটি করতে বলেছেন উচ্চ আদালত। বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরী দ্বৈত বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। অসম এই চুক্তি কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আদানি গ্রুপ নিয়ে খোদ ভারতেই রয়েছে ব্যাপক বিতর্ক। বিজেপি সরকার আদানি গ্রুপকে একচেটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে এমন অভিযোগও বেশ পুরনো। 2017 সালের 5 নভেম্বর আদানি লিমিটেডের সাথে চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এই চুক্তিতে দাম নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে। সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও, যেখানে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ আমদানি করতে প্রতি ইউনিট 5.5 পয়সা এবং ভারতের অন্যান্য বেসরকারি খাত থেকে 8.50 পয়সা করে পড়ে, সেখানে ভারতের আদানির কাছ থেকে প্রতি ইউনিট খরচ 14 টাকার উপরে। নেপাল থেকেও বিদ্যুৎ কিনতে খরচ হয় প্রতি ইউনিট 8 টাকা। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদানির সাথে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা ও বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। মঙ্গলবার রিটের প্রাথমিক শুনানি শেষে রুলসহ আদেশ দেন হাইকোর্ট। যে অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। সাথে সাথে 3টা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন। এই চুক্তিটার সিগনেচারের পূর্বে আদানি গ্রুপের সাথে যে দর কষাকষি হয়েছিল, সেই দর কষাকষি সংক্রান্ত যত তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এবং একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন, হাই পাওয়ার্ড কমিটি, যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। এই চুক্তির যে প্রসেসটা আছে, এই প্রসেসটা সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছে। শুনানিতে হাইকোর্ট বলেন, যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ দেখতে হবে, প্রতিবেশীর সাথেও রাখতে হবে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক। প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। আদালত বলেছেন, দেশ হলো সবার আগে, দেশ থাকলে আমরা সবাই আছি। পরবর্তী আদেশের জন্য আগামী বছরের 25 ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন উচ্চ আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। সব মিলিয়ে বর্তমানে প্রায় 12 লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। রিটকারীর আইনজীবী বলেন, সম্প্রতি সড়কে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাটারি চালিত রিকশা। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা, পাশাপাশি তৈরি হচ্ছে বিদ্যুৎ সংকট। এসব দিক বিবেচনায় বিগত সরকারের সময় কয়েকবার রুল এবং নির্দেশনা দিয়েও বন্ধ করা যায়নি ব্যাটারি চালিত রিকশার দাপট। এই রিকশা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও শেখ হাসিনার সরকার তা বন্ধ করেনি। পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি AKM জহিরুল হক। আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের 96-4 অনুচ্ছেদ মতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন তারা। রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে। দুর্নীতির অভিযোগ ওঠায় দীর্ঘদিন ধরেই বিচার কাজ থেকে বিরত ছিলেন তারা। বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কবি নজরুলকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিশিষ্ট কথা সাহিত্যিক, প্রাবন্ধিক, সাংবাদিক এবং গবেষকরা। বাংলা একাডেমি মিলনায়তনে কবি নজরুল ইনস্টিটিউট আয়োজিত 24 গণ অভ্যুত্থানে আমাদের নজরুল শীর্ষক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এই দাবি করেন তারা। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সংশ্লিষ্টদের সংবিধান সংস্কার কমিশনে আবেদন করার আহ্বান জানান। তার মতে 71 সহ পরবর্তী সময়ে দেশের সকল সংকট উত্তরণে আন্দোলনকারীদের প্রেরণা জুগিয়েছে কবি নজরুলের বিভিন্ন রচনা। তার সৃষ্টি শক্তির উৎস হয়ে যুগ যুগ ধরে বাঙালি জাতির হৃদয়ে গেঁথে আছে। আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে, আমাদের যে সামাজিক চরিত্র রয়েছে, এই রাজনৈতিক সামাজিক চরিত্রে নজরুল অনেক অনেক বেশি রেলিভেন্ট, কারণ উনি বিদ্রোহের কবি। জাতীয় কবিকে সাংবিধানিক স্বীকৃতি ব্যাপারে দেখেন, আমি তো সংবিধান সংস্কার কমিশনে কেউ না, বাট যখন এটা পলিটিক্যাল ডায়ালগ হবে, যেখানে আমার ইনভলভমেন্ট স্কোপ থাকবে, অবশ্যই আমি এটা বলবো। তবে আমি নজরুল একাডেমিকে রিকোয়েস্ট করবো, আপনারা সংবিধান সংস্কার কমিটিতে অ্যাটলিস্ট একটা চিঠি পাঠিয়ে রাখেন, তাহলে এটা একটু রেলিভেন্ট হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কোনো দেশের জাহাজ আসায় নিষেধাজ্ঞা নেই, সবার জন্য বাংলাদেশের বন্দর উন্মুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি পাকিস্তানের বন্দর হয়ে চট্টগ্রামে আসা জাহাজ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ এই নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। সত্য সংবাদ তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি। আবারও মাঠে নামছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের গত ম্যাচে ভেনেজুয়েলার সাথে 1-1 গোলে ড্র করেছিল ব্রাজিল। তবে প্যারাগুয়ের কাছে 2-1 ব্যবধানে হেরেছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সম্প্রতি নিজেদের শেষ 5 ম্যাচের 3 ম্যাচেই জয় পায়নি লিওনেল মেসিরা। ফলে পেরুর বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই। বুধবার বাংলাদেশ সময় ভোর 6টায় বুয়েন্স আইরেসে পেরুর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। এদিকে অন্য ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ বিশ্বকাপের পেন্টাজয়ী ব্রাজিল। সালভাদোরের ফন্টে নোভা অ্যারেনায় সকাল 7:45 শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। যেকোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কাল আইন সংশোধনের খসড়া তোলা হবে উপদেষ্টা পরিষদে। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না, মন্তব্য তারেক রহমানের। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান। তিতুমির কলেজের শিক্ষার্থীদের সাথে সরকারের বৈঠক, বিশ্ববিদ্যালয়ে করার সম্ভাব্যতা যাচাইয়ে 7 কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত, আন্দোলন স্থগিত। সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় কমনওয়েলথ। ইসি সংস্কার কমিশনকে সব ধরনের সহায়তার আশ্বাস। এবং ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তি পুনর্মূল্যায়নে শক্তিশালী অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। অসম চুক্তি বাতিল চেয়ে রুল জারি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এজেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এজেন বাংলা নিউজ।